শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আজকের শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা প্রতিরোধে শিক্ষক শিক্ষার্থীদের দায়িত্বশীলতা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার এই অনুষ্ঠানে আমাদের আজকের এই ছায়া সংসদে যে দুটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে, বিশ্ববিদ্যালয় দুটি হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং বিরোধী দল হিসেবে যারা অংশগ্রহণ করছে কুমিল্লা ইউনিভার্সিটি কুমিল্লা। প্রতিযোগিতায় যে বিষয় নিয়ে সরকারি দল অর্থাৎ প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামের বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করবে, সেটি হচ্ছে শিক্ষার্থী অপেক্ষা শিক্ষকদের দায়িত্বশীল আচরণই শিক্ষাঙ্গনে অস্থিতিশীল প্রতিরোধ করতে পারে। আসলে কি তাই যে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল প্রতিরোধে কার দায়িত্বশীল ভূমিকা বেশি, সেটি নিয়ে কিন্তু আজকের এই ছায়া সংসদে বিতার্কিকরা দুটি দল তারা তাদের বক্তব্য উপস্থাপন করবে। আমাদের সাথে সরকারি দল হিসেবে যারা রয়েছেন প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে আগত সেই দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে বক্তব্য রাখবেন আতিহারুল কবির তিহার। মাননীয় ছায়ামন্ত্রী হিসেবে বক্তব্য প্রদান করবেন মেহেদি রহমান এবং মাননীয় সরকার দলীয় সদস্য হিসেবে বক্তব্য রাখবেন সৌমেন সরকার। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল কুমিল্লা ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ তারিকুল ইসলাম, মাননীয় বিরোধী দলীয় উপনেতা জান্নাতুল ফেরদৌস এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান। আজকের ছায়া সংসদে যে চারজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, বিচারকরা হচ্ছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত অধ্যাপক ডক্টর শাহ আলম চৌধুরী, চ্যানেল 24-এর সিনিয়র রিপোর্টার সাংবাদিক হাসনাত রাব্বি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি অ্যান্ড জাস্টিস ফর চিলড্রেনের ডেপুটি ডিরেক্টর নিশাত সুলতানা এবং সর্বশেষ বিচারক হচ্ছে প্রাক্তন বিতার্কিক উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এস এম মোর্শেদ। আজকের এই ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য প্রধান অতিথি হিসাবে আজকে আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন তিনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি, সমাজচিন্তক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান স্যার রয়েছেন আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান স্যারকে সবাই তালি দিয়ে অভিনন্দন জানাই। সম্মানিত উপাচার্য, সম্মানিত শিক্ষক, আমার শিক্ষক, আমাদের শিক্ষক প্রফেসর ডক্টর আখতারুজ্জামান স্যারের বক্তব্য শুনবো আমাদের আয়োজন একেবারে শেষে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। ছায়া সংসদের শুরুতেই আজকের এই প্রতিযোগিতার সরকারি দল প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে চট্টগ্রাম থেকে আগত মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আতিহারুল কবির তিহারকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা। আজকের ছায়া সংসদে আপনার অনুমতিক্রমে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে শিক্ষার্থী অপেক্ষা শিক্ষকদের দায়িত্বশীল আচরণে শিক্ষাঙ্গন অস্থিতিশীলতা প্রতিরোধ করতে পারে। মাননীয় স্পিকার, আমরা আজকের সংসদে দায়িত্বশীল আচরণ বলতে যেটা বোঝাবো সেটা হচ্ছে সঠিক সময়ে শিক্ষার্থীদেরকে পাঠদান, বিভাগ ভিত্তিক যে নিয়ন্ত্রণ শৃঙ্খলা রাখা প্রয়োজন সেটা, তৃতীয়ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের যে মতামত রয়েছে সেই মতামতকে প্রাধান্য দেয়া এবং মাননীয় স্পিকার শিক্ষাঙ্গনে যে ধরনের প্রস্তাবনাগুলো পাস হয় সেটা উন্নয়ন প্রকল্প হতে পারে, হলের জন্য বরাদ্দ হতে পারে, এই জায়গাগুলোতে মাননীয় স্পিকার একটা স্বচ্ছতা বজায় রাখা, এটাকে আমরা দায়িত্বশীল আচরণ বলবো। এবং মাননীয় স্পিকার, অস্থিতিশীল পরিবেশ কোনগুলা? আমরা বিশ্ববিদ্যালয়ে যেগুলো দেখি ছাত্র শিক্ষকদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব বা শিক্ষকদের মধ্যে গ্রুপিং বা শিক্ষাঙ্গনে মাননীয় স্পিকার এমন নৈরাজ্যকর পরিস্থিতি যেটা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করে, সেটাকে অস্থিতিশীল পরিবেশ বলবো। শিক্ষক কারা মাননীয় স্পিকার? আমাদেরকে যারা পাঠদান করেন এবং যারা মাননীয় স্পিকার আমাদের অভিভাবক, মাতা পিতার পরে আমাদের অভিভাবক তুল্য, এবং মাননীয় স্পিকার প্রশাসনে বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজের প্রশাসনে যে মানুষগুলো অবস্থান করেন তারাই আমাদের শিক্ষক। প্রতিরোধ বলতে মাননীয় স্পিকার আমরা আজকে বুঝাবো শিক্ষাঙ্গনের অস্থিতিশীল পরিবেশগুলো থামানো। কেন মাননীয় স্পিকার? আমরা আজকে এমন একটা পরিস্থিতিতে এই প্রস্তাবটি উত্থাপন করছি, আমরা তো বলেছি শিক্ষকরা আমাদের জন্য দেবতা তুল্য বা শিক্ষকরা আমাদের কাছে অনেক উচ্চ একটা স্থানে মাননীয় স্পিকার অবস্থান করেন। শুরু করবো মাননীয় স্পিকার আমাদের প্রতিপক্ষ দল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা উদাহরণ দিয়ে। আমরা দেখছি মাননীয় স্পিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অনেক বেশি অস্থিতিশীল একটা পরিবেশ বিরাজ করছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে মাননীয় স্পিকার স্বজন প্রীতির অভিযোগ আছে। তিনি তার শ্যালকের সন্তানকে মাননীয় স্পিকার সেখানে চাকরি দেন। তিনি মাননীয় স্পিকার জ্বালানির অতিরিক্ত খরচ সেখানে বরাদ্দ নেন মাননীয় স্পিকার, এবং এই পরিস্থিতির কারণে শিক্ষকরা তাকে অবরুদ্ধ করে রাখে, যেটার কারণে মাননীয় স্পিকার তাদের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। এবং আমার প্রতিপক্ষ বন্ধুরাই মাননীয় স্পিকার সেই জায়গাতে তাদের শিক্ষককে অবরুদ্ধ করে রাখার ক্ষেত্রে একটা অবস্থান পালন করেছিলেন। আমরা দেখেছি মাননীয় স্পিকার
স্পিকার এই পরিবেশগুলো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কিভাবে ব্যাহত করেছে। 28 জন ছাত্র মানব স্পিকার অনশনে ছিল, কারণ তাদের বিরুদ্ধে তাদের ভিসি মানব স্পিকার গুলি করার জন্য পুলিশকে অনুরোধ করেছেন, যেটা আমরা পরবর্তীতে জানতে পারি মানব স্পিকার। এখন আমরা যে প্রস্তাবটা নিয়ে কথা বলছি মানব স্পিকার, এই ব্যাপারগুলো হচ্ছে দায়িত্বহীন আচরণ। আমরা দায়িত্বশীল আচরণের মাধ্যমে শিক্ষকদেরকেই এই পরিবেশটা মানব স্পিকার পাশ কাটিয়ে আসতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি মানব স্পিকার সান্ধ্যকালীন যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো নিয়ে শিক্ষার্থীরা খুবই ফুস ছিল মানব স্পিকার, এবং তারা যখন এই বিষয়ে আন্দোলন করার জন্য মানব স্পিকার অগ্রসর হচ্ছে, তখন মানব স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি যিনি বর্তমানে উপস্থিত আছেন, তিনি সান্ধ্যকালীন কোর্সের ব্যাপারে একটা নেতিবাচক মন্তব্য করেন এবং তার একটা বিরাগ ভাজনতা এই জায়গাতে প্রকাশ করেন মানব স্পিকার, এবং এই আশ্বাসের কারণে শিক্ষার্থীরা পরবর্তীতে এই ধরনের আন্দোলনগুলো থেকে সরে আসে, যেটা প্রমাণ করে শিক্ষকরা যখন মানুষকে দায়িত্বশীল হবে, শিক্ষার্থীরা তাদের অবস্থানগুলো মানব স্পিকার সবসময় শিক্ষকদের প্রতি রাখবে। আরও উদাহরণ আছে মানব স্পিকার, আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মানব স্পিকার একটা শিক্ষার্থীকে ট্রাক চাপা দেওয়া হয়, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছাত্র আন্দোলন করে কেন সেখানে ট্রাক গিয়েছে বা কেন সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মানব স্পিকার অতিরিক্ত নিরাপত্তা ছিল না। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে পরের দিন যখন মানুষকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সাথে গোল টেবিল একটা বৈঠক করেন, একটা খোলা মঞ্চে মানব স্পিকার, তারা কিন্তু তাদের আন্দোলনের জায়গা থেকে সরে আসে এবং তারা তাদের শিক্ষকদের কথাগুলো মেনে নেয়। এই জিনিসটা মানুষকে প্রমাণ করে শিক্ষকরা যখনই মানুষকে দায়িত্বশীল ভূমিকাগুলো পালন করবে, শিক্ষার্থীরা এই ধরনের আন্দোলন করবে না। আমরা দেখেছি মানুষকে বাংলাদেশের প্রথিতযশ একজন শিক্ষক মুনির চৌধুরী, তিনি যখন মানুষকে বাংলার ক্লাসগুলো নিতেন, তখন তার বিভাগের বাইরে থেকেও মানুষকে শিক্ষার্থীরা এসে তার ক্লাসগুলো করতো। কেন? কারণ তিনি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সময় মতো ক্লাসগুলো নিতেন, তিনি শিক্ষার্থীদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে এই জিনিসগুলো জানতেন মানব স্পিকার। কিন্তু বর্তমানে আমরা যেটি দেখি, সান্ধ্যকালীন যে কোর্সগুলো আছে মানুষকে, সেই কোর্সগুলোতে ক্লাস নেওয়ার জন্য শিক্ষকরা তাদের নিয়মিত পাঠদান থেকে বিরত রাখেন, কারণ সেখানে মানুষের অর্থের প্রলোভনটা বেশি। আমরা এই জিনিসটা থেকে বুঝতে পারি যে আপনি যতই মানুষকে শিক্ষার্থীদের প্রতি রেসপন্স করবেন বা তাদের ডাকে সাড়া দিবেন মানব স্পিকার, তারা আপনার প্রতি ততই ভালো আচরণ করবে। আমরা কেন দেখেছি মানুষকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আন্দোলনে পুরো শিক্ষক প্যানেলই মানব স্পিকার তাদেরকে অনশন ভাঙাতে গিয়েছিল, তারা অনশন ভাঙাতে পারেনি, কিন্তু জাফর ইকবাল স্যার এবং ইয়াসমিন ম্যাডাম কেন সেই অনশনটা ভাঙাতে পেরেছিলেন? কারণ আমরা দেখেছি তারা শিক্ষার্থীদের চাহিদাগুলো বুঝেছেন, তারা শিক্ষার্থীদের দাবির পক্ষে কথা বলেছেন মানুষকে, যে দাবিগুলো আসলে অনেক বেশি যৌক্তিক ছিল। এখন বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা এমন হয়ে গিয়েছে, শিক্ষকরা মানব স্পিকার তাদেরকে কখনো শিক্ষার্থীদের সাথে একটা কন্ট্রিবিউটর মনে করছেন না, যে বিশ্ববিদ্যালয় আমার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এগিয়ে যাবে। কিন্তু যেই পরিস্থিতিতে শিক্ষকরা মানব স্পিকার সেই কন্ট্রিবিউটরটা নিজেদেরকে মনে করছেন বা তাদের অংশগ্রহণটা জরুরি মনে করছেন, তখনই কিন্তু এই ধরনের অচলাবস্থা চলে আসছে, যেটা আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দেখেছি। আপনাদের শিক্ষকরা যখন আপনাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনাদের এই সমস্যাগুলো সমাধানে তারা কাজ করবেন, আপনারা কিন্তু আন্দোলন থেকে সরে এসেছিলেন, যেটা সাম্প্রতিক ঘটনা মানব স্পিকার। আশা করছি আজকে সংসদে প্রস্তাবটি গৃহীত হবে। সকলকে অনেক ধন্যবাদ। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ তারিকুল ইসলামের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে প্রধান অতিথির আসলে একটি উদ্ধৃতি দিয়ে আমি আমার বক্তব্যটি শুরু করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশ প্রতিদিন 9 ফেব্রুয়ারি প্রকাশিত একটি পত্রিকা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয় বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি দায়িত্বশীল আচরণ করে তাহলেই হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে স্থিতিশীল রাখা যাবে। তার মানে এই বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার্থীরা অনেক বেশি দায়িত্বশীল আচরণ করে তাহলে হচ্ছে ক্যাম্পাসগুলো স্থিতিশীল থাকবে। মাননীয় স্পিকার, আজকে আমরা আমাদের বিতর্কের জায়গায় আসি। মাননীয় স্পিকার, সরকারি দলের সংজ্ঞানের যে বড় একটি ত্রুটি ছিল, আমি ত্রুটি বলে যাচ্ছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে এখানে একটি বিশ্ববিদ্যালয়ে মাননীয় স্পিকার কয় ধরনের এন্টিটি থাকে? মাননীয় স্পিকার, একটি বিশ্ববিদ্যালয়ে 2 ধরনের এন্টিটি থাকে, একটি হচ্ছে শিক্ষক সমাজ, একটি হচ্ছে শিক্ষার্থী সমাজ। মাননীয় স্পিকার, শিক্ষকের তুলনায় শিক্ষার্থীর অনুপাতটি অনেক বেশি বড়। সুতরাং সেই জায়গায় যদি আপনি একটি ক্যাম্পাসকে স্থিতিশীল রাখতে চান, তাহলে সেই জায়গায় মাননীয় স্পিকার যে মেজর পোর্শনটি আপনার বিশ্ববিদ্যালয়ে রয়েছে তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। মাননীয় স্পিকার, একজন শিক্ষার্থীর দায়িত্বশীল আচরণের স্বরূপটি কেমন হবে, এই ধরনের ব্যাখ্যা সরকারি দল থেকে আসেনি। মাননীয় স্পিকার, আমরা আজকে বলে যাব একজন শিক্ষার্থীর দায়িত্বশীল আচরণটি কেমন হবে, এবং এই স্বরূপটি যদি আসলে মাননীয় স্পিকার একজন শিক্ষার্থী বজায় রাখে তাহলে মাননীয় স্পিকার ক্যাম্পাসগুলো স্থিতিশীল থাকবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা যদি 2000 পরবর্তী সময়গুলোতে আসলে বিশ্ববিদ্যালয়গুলোকে আসলে অ্যানালাইসিস করি কিংবা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করি, তখন দেখি বিশ্ববিদ্যালয়গুলো আসলে কি কারণে আসলে কি হয়, সহিংসতাপূর্ণ আসলে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন বগিভিত্তিক রাজনীতি হয় শিক্ষার্থীদের মাঝে, যখন হল ভিত্তিক রাজনীতি হয়, মাননীয় স্পিকার, সেই জায়গায় শিক্ষকের কোন দায়িত্বশীল ভূমিকাটি এই যে মাননীয় স্পিকার শিক্ষার্থীর ভিতর যে সহিংসতাগুলো হয় এটা রোধ করতে পারবে। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি যে মাননীয় স্পিকার
স্পিকার, আবরারকে যখন পিটিয়ে হত্যা করা হয়েছে মাননীয় স্পিকার, সেই জায়গায় যদি একজন শিক্ষার্থী গণতান্ত্রিক মন মানসিকতা পোষণ করতো তাহলে সে শুধুমাত্র একটি রাজনৈতিক ট্যাগের কারণে তাকে পিটিয়ে হত্যা করতো না মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি যে মাননীয় স্পিকার লক্ষ্য করুন, যখন হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দুই গ্রুপের সংঘর্ষের কারণে একজনকে মাথা ফাটিয়ে দেওয়া হয় মাননীয় স্পিকার, সেই জায়গায় একটি ক্যাম্পাস অনেকদিন অস্থিতিশীল ছিল, সেই জায়গায় একটি শিক্ষক কি ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করলে আসলে এই ক্যাম্পাস অস্থিতিশীলতা থেকে মুক্ত পেত। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখাই একজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীর আসলে দায়িত্বশীল আচরণটি কেমন হবে। মাননীয় স্পিকার, যেহেতু একটি বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের শিক্ষার্থী আসলে পড়াশোনা করে, সেই জায়গায় মাননীয় স্পিকার তারা অনেক বেশি গণতান্ত্রিক মন মানসিকতা পোষণ করবে। মাননীয় স্পিকার, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মূল দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। আমরা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আসলে দায়িত্বশীল ভূমিকাটি অথবা তার দায়িত্বশীল আচরণটি ব্যাখ্যা করছি। মাননীয় স্পিকার, সে অনেক বেশি পড়াশোনার মনোনিবেশ করবে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি অনেক বেশি ভ্যালিড একটা জিনিস, সেই জায়গায় গণতান্ত্রিক তারা মন মানসিকতা পোষণ করবে। তার মানে একটি ছেলে শুধুমাত্র তার সাথে রাজনৈতিক একটা মতবিরোধ থাকলে যে তাকে পিটিয়ে হত্যা করা হবে না, এই ধরনের মূল্যবোধ তার ভিতর মাননীয় স্পিকার থাকা লাগবে। যদি এই ধরনের মূল্যবোধ নিশ্চিত না করা যায় তাহলে মাননীয় স্পিকার একজন আসলে শিক্ষকের শুধুমাত্র দায়িত্বশীল আচরণ দিয়ে আসলে এই ঘটনাগুলো আসলে প্রতিরোধ করা সম্ভব না। মাননীয় স্পিকার, আমরা জানি বিশ্ববিদ্যালয়ে অনেক সময় গণতান্ত্রিক অনেক ধরনের আন্দোলন হয়, সেই গণতান্ত্রিক আন্দোলনের মাননীয় স্পিকার আমরা দেখেছি শিক্ষার্থীরা আসলে দ্বিধাবিভক্ত হয়ে যায়। বুয়েটের শিক্ষার্থীরা যদি এটা বিশ্বাস করতো এই বিশ্ববিদ্যালয় কিন্তু এই দেশে সকল শিক্ষার্থী তার গণতান্ত্রিক মন মানসিকতা পোষণ করতে পারবে, তাকে পিটিয়ে হত্যা করা যাবে না, এটা অবৈধ, যদি তার ভিতরে এই ধরনের মূল্যবোধটুকু থাকতো মাননীয় স্পিকার, তাহলে হচ্ছে বুয়েটের এই ধরনের ঘটনা ঘটতো না। মাননীয় স্পিকার, আমরা দেখে যাই মাননীয় স্পিকার, আমাদের বক্তব্যটা খুবই স্পষ্ট যে যেহেতু একটি বিশ্ববিদ্যালয় অধিকাংশ একটা এন্টিটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যদি আপনি কোনো রুলস কিংবা রেগুলেশন এক্সিকিউট করতে চান তাহলে অবশ্যই মেজরিটি পোর্শনের যেই দায়িত্বশীল ভূমিকা রয়েছে সেই দায়িত্বশীল ভূমিকাটি অনেক বেশি মুখ্য। মাননীয় স্পিকার, আমরা দেখেছি মাননীয় স্পিকার যে বুয়েটের হত্যাকাণ্ড দেখেছি আমরা, সিএমসির যেই মেহেদি হাসান আকিবকে মাননীয় স্পিকার কি করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় মাননীয় স্পিকার দুই গ্রুপের ক্ষমতাসীন শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে যখন একজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়, একজন শিক্ষকের কোন ধরনের ভূমিকা এই ধরনের ঘটনা থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করবে। মাননীয় স্পিকার, আমরা আমাদের জায়গা থেকে অনেক দেখিয়েছি যে মাননীয় স্পিকার শিক্ষকদের তুলনায় শিক্ষার্থীরা যদি আসলে দায়িত্বশীল হয় সেই জায়গায় আপনি একটা স্থিতিশীল ক্যাম্পাস নিশ্চিত করতে পারবেন। কেননা মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে শিক্ষকের আসলে মূল দায়িত্বটি হচ্ছে প্রশাসনে কিংবা হচ্ছে পাঠদানে, কিন্তু মাননীয় স্পিকার রুট লেভেলে যদি আপনি এই রুলস রেগুলেশনগুলোকে এক্সিকিউট করতে চান আপনার শিক্ষার্থীদের ভিতর থেকে আসলে এই ব্যাপারগুলো অনেক বেশি সহযোগিতাপূর্ণ এক ধরনের সম্পর্ক থাকা লাগবে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে একটা ক্যাম্পাস যখন মাননীয় স্পিকার টেন্ডারবাজির কারণে কিংবা হচ্ছে ছাত্র রাজনীতির আধিপত্য বজায় রাখার কারণে মাননীয় স্পিকার অস্থিতিশীল হয়, একজন শিক্ষকের আসলে এই এখতিয়ার আছে কিনা সেই শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করবে। যদি আপনি একটি ক্যাম্পাসকে স্থিতিশীল রাখতে চান তাহলে অবশ্যই শিক্ষার্থীদেরকে এই জায়গায় গণতান্ত্রিক এবং হচ্ছে একতাবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে এবং হচ্ছে তাদের হচ্ছে পড়াশোনা অনেক বেশি মনোনিবেশ করতে হবে। যখন এই ব্যাপারগুলো তারা নিজেদের ভিতরে গ্রো আপ করবে তখনই আসলে ক্যাম্পাস অস্থিতিশীল হবে না। সুতরাং আমরা বিশ্বাস করি আজকের এই মোশনটি এই সংসদে গৃহীত হবে না। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের ছায়ামন্ত্রী মেহেদী হাসান রহমানের কাছ থেকে তার বক্তব্য। আপনি দেখেন একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে অভিভাবকের মতো, তারা ছাত্রদেরকে বিভিন্ন ইস্যুতে রক্ষা করবে, তারা তাদের কথাবার্তা শুনবে। সেই জায়গায় তিনি যখন রক্ষকের ভূমিকা পালন করতে পারেন না, তিনি যখন তার দায়িত্ব পালন করতে পারেন না, আমরা মনে করি সবচেয়ে লজ্জাজনক দায়িত্বশীলতার উদাহরণ। দ্বিতীয় যে ব্যাপারটি তারা বলার চেষ্টা করছে, আচ্ছা বিভিন্ন সময় তো বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আমরা দেখেছি ছাত্রদেরকে মাঠ গরম করতে, সমস্যাটি আসলে কোথায়? এই ধরনের শিক্ষার্থীদের আন্দোলনের পিছনে যারা হচ্ছে যেসব শিক্ষকরা রাজনীতি করেন, ক্ষমতাসীন কিংবা আসলে বিরোধী দলের সাথে তারা লেজুর ভিত্তি করেন, সেই সব শিক্ষকদের ইন্ধন থাকে। আমরা দেখেছি বিভিন্ন সময়, আপনি দেখেন 2008 পূর্ববর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সহিংস ঘটনা ঘটেছিল, কিন্তু 2008 পরবর্তী সময়ে যখন তৎকালীন উপাচার্য ছিলেন তার পরবর্তী সময় কতটি সহিংসতা ঘটনা আমরা দেখেছি? আমরা কিন্তু খুব বেশি সহিংসতা ঘটনা দেখিনি। তার মানে কি? তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায় তাহলে এই ধরনের ব্যাপারগুলোতে শক্ত অবস্থান নিলে এই ধরনের সংঘাতগুলো এড়ানো যায়। সব তৃতীয় যে ব্যাপারটি আমরা দেখেছি যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুইটি গ্রুপ বিদ্যমান রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষকদের মধ্যে অনেকগুলো গ্রুপ বিদ্যমান রয়েছে। এই ধরনের গ্রুপিং যখন তাদের মধ্যে চলে, শিক্ষকরা নিজেদের প্রভাব বিস্তার করার জন্য, তাদের ছাত্রদেরকে হাতে রাখার জন্য তারা এই ছাত্রদেরকে ব্যবহার করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন প্রমাণ পাওয়া যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে ছাত্রলীগের ছাত্রনেতাদের আসলে ফোন আলাপ রয়েছে, তাদের আসলে মত বিনিময় হয়েছে, এটির মধ্যে আমরা কি নিশ্চিত করি? প্রত্যেকে নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, প্রত্যেকে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এই রকম যখন পরিস্থিতি হয় আমরা মনে করি স্বার্থহীন যেসব শিক্ষকরা রয়েছেন তারাও ডিম
ডিমোটিভেট হয়। আমরা আপনাকে বলি যে যখন একজন শিক্ষকের ভূমিকা হয় এরকম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি তিনি বলেছিলেন তিনি যদি যুবলীগের চেয়ারম্যান হন তাহলে তিনি ভিসি পদ পদত্যাগ করবেন। এই যে এই ধরনের শিক্ষকের ভূমিকা যখন রাজনৈতিক স্বার্থ উদ্ধার করা হয়, একজন শিক্ষকের ভূমিকা যখন রাজনৈতিকভাবে সুবিধা আদায় করা হয়, আমরা মনে করি তিনি শিক্ষকদেরকে ছাত্রদেরকে কোরবান করতেও কখনো দ্বিমত হবেন না। এই ধরনের পরিস্থিতি যখন আমরা দেখি আমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, আমরা মনে করি এই জায়গায় দায়িত্বশীলতার অভাব রয়েছে। আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন শামসুজ্জোহা স্যার ছিলেন তখন তিনি কি করেছিলেন, যখন পাকিস্তানি বাহিনী বলেছিল আমরা এই ক্যাম্পাসে ঢুকতে চাই, তখন তারা বলেছিলেন যে আমরা আমার বুকের উপর দিয়ে গুলি চালিয়ে তো আমার ছাত্রদেরকে মারতে হবে। এই রকম একটি দায়িত্ববান আচরণ আসলে শিক্ষকদের কাছে প্রত্যাশা করি, এটা কিন্তু আমাদের দেশেরই ঘটনা। পরবর্তী আমরা দেখি জাফর ইকবাল স্যার এসেছিলেন, তিনি এসেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন। কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? যে তোমরা এই ধরনের একজন নির্লজ্জ ভিসির জন্য মৃত্যুর দিকে যাওয়ার কোনো দরকার নাই। এই রকম একটি প্রতিশ্রুতির মাধ্যমে তিনি আসলে শিক্ষার্থীদেরকে সচেতন করেছেন, তাদের কথা বুঝেছেন এবং তারপরে তাদেরকে পরিস্থিতি দিয়েছেন। এই রকম শিক্ষকের ভূমিকা আসলে দরকার। এবং 3 নম্বর যে জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি দেখেন এই ধরনের সংঘাতগুলো আসলে কখন হয়, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ লেভেলে গিয়ে দেয়ালে পিঠ থেকে যায়, তখন তারা তাদের ন্যায্য দাবিগুলো পায় না, তখন তারা আন্দোলনে যায় এবং এই আন্দোলনগুলো যখন করে তখন এই শিক্ষকরাই আসলে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আমাদেরকে সাজাল বিশ্ববিদ্যালয় কিভাবে নগ্নভাবে তার শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছে। একজন শিক্ষক যখন তার শিক্ষার্থীদেরকে রক্ষা না করে পুলিশ বাহিনীকে লেলিয়ে দেয়, এর চেয়ে ভয়ানক আর কি হতে পারে, কিংবা এই হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন আচরণ আর কি হতে পারে। আমরা মনে করি সাজালে বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি এটা খুব সহজভাবে সমাধান করে যেত। যে প্রবেশটার বিরুদ্ধে হচ্ছে তাদের অভিযোগ, তাকে আসলে সরিয়ে দিলে কিংবা আসলে তাদের সমস্যাগুলোর কথা শুনলে সেই জায়গায় সমস্যাগুলো সমাধান হয়ে যেত। এটা কিন্তু এত বড় কোনো ইস্যু না, কিন্তু সেখানে কাণ্ডজ্ঞানহীনতার অভাবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আসলে যথাযথ পদক্ষেপ নেওয়ার অভাবে আমরা মনে করি এই ব্যাপারটি এত বড় আকার ধারণ করেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি কলিমুল্লাহ স্যার, তিনি আসলে বিশ্ববিদ্যালয়ে থাকেনই না। এই বিশ্ববিদ্যালয়কে গাইড করার দরকার ছিল ওনার, অভিভাবকের দায়িত্ব পালন করার কথা ছিল ওনার, কিন্তু উনি এই বিশ্ববিদ্যালয়ে থাকেই না এবং এই বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো দুর্নীতি অনিয়মের সাথে তিনি জড়িত। এই ধরনের সিচুয়েশনগুলো আমরা যখন দেখি আমরা মনে করি শিক্ষকদের দায়িত্বশীল আচরণই অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ আপনার এই ধরনের সংঘাতগুলো দূর করার পেছনে। আশা করি সংসদে প্রস্তাব গৃহীত হবে। ধন্যবাদ। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে তার বক্তব্য। চাপ দিবেন না। মাননীয় স্পিকার, এটি কোনো প্রবাদ বাক্য নয়, এটি ঘটেছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী আকিবের মাথার খুলির ব্যান্ডেজে লেখা ছিল হার নেই, চাপ দিবেন না। মাননীয় স্পিকার, কতটুকু ভয়ঙ্কর পরিস্থিতি শিক্ষাঙ্গনে হলে এই অবস্থাগুলোর সৃষ্টি হতে পারে। আরও একটি বিষয় আপনাদের দেখিয়ে যাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ। এখানে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের যে সংঘর্ষ, সেখানে শিক্ষকদের কোন দায়িত্বশীল ভূমিকা সেটি নিরুৎসাহিত করতে পারতো বা সেই অস্থিতিশীলতা প্রতিরোধ করতে পারতো। আজকে আমরা কিছু পরিসংখ্যান দেখিয়ে যাব কিভাবে আজকে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকায় শিক্ষাঙ্গনের স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে অনেক বেশি কার্যকর। স্বাধীনতা পরবর্তী গত 50 বছরে দেশের প্রধান কয়েকটি বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছেন 139 জন শিক্ষার্থী। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 74 জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 19 জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 35 জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 19 জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 7 জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2 জন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 3 জন। এই সবগুলোই উঠে এসেছে দৈনিক সমকাল গত 10 ডিসেম্বরের একটি প্রতিবেদনে। মাননীয় স্পিকার, শুধু এখানেই শেষ নয়, এই যে খুন হওয়ার পরিস্থিতিগুলোর বাইরেও অনেক দিন অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন ক্যাম্পাস বন্ধ ছিল, সেগুলোরও একটি পরিসংখ্যান দেখিয়ে যাচ্ছি। 2014 সাল পর্যন্ত 50টি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে বন্ধ ছিল। ইসলামী বিশ্ববিদ্যালয় 5.5 মাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 6.5 মাস, কৃষি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র 2014 সালে বন্ধ থাকে 52 দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল আলমকে হত্যার ঘটনায় টানা 35 দিন বন্ধ থাকে। এই পরিসংখ্যানগুলো দেখালাম, সেগুলো সবগুলোই ঘটেছে আধিপত্য, টেন্ডারবাজি, শিক্ষাঙ্গনের যে নিয়ন্ত্রণ এবং হল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে। মাননীয় স্পিকার, আজকে বিতর্কের বিষয় এটি, আমরা একেবারেই অস্বীকার করছি না যে শিক্ষকদের কোনো ধরনের দায়িত্বশীল আচরণের অভাব নেই। আজকে বিষয়টি আছে, কিন্তু আজকে আমরা দেখিয়ে যাব কার দায়িত্বশীল আচরণ শিক্ষাঙ্গনের পরিস্থিতি ঠিক রাখতে সহায়তা করে। মাননীয় স্পিকার, তারা শিক্ষক রাজনীতির একটা প্রেক্ষাপট নিয়ে এসেছেন। তারা হয়তো জানেন না যে শিক্ষক রাজনীতির প্রেক্ষাপটটি আসে অনেক পরে। শিক্ষকরা যখন দেখলো তারই একজন শিক্ষার্থী রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে জিম্মি করছে বিভিন্ন জায়গায়, তার যে হলের নিয়ন্ত্রণ একজন প্রাধ্যক্ষ হিসেবে তার যে দায়িত্বটি সেটি তাকে পালন করতে দিচ্ছে না, আজকে শিক্ষার্থীরা তাদের দায়িত্ব ভুলে গেছেন।
শিক্ষার্থীরা যদি ওই জায়গায় দায়িত্বশীল আচরণটি করতে পারতেন, তার শিক্ষক যখন তার শিক্ষকের যে দায়িত্বটি সেই জায়গায় তারা যদি প্রতিবাদ করতে পারতেন, তার শিক্ষক শামসুজ্জোহার উদাহরণ দেখিয়েছেন, সেই প্রেক্ষাপটে অনেক ভিন্ন। আমরা দেখেছি ছাত্র রাজনীতি থেকেই বঙ্গবন্ধু উঠে এসেছিলেন, কিন্তু এখন আমরা কি দেখি, আবরার ফাহাদের খুনি উঠে আসে। আজকে ছাত্র রাজনীতির কারণে মাননীয় স্পিকার তারা যে জায়গাটি আজকে আমরা দেখিয়ে যাব, তারা আজকে যদি দেখিয়ে যেতে পারেন যে সহিংসতাগুলো ঘটছে, আমরা যে পরিসংখ্যানগুলো দেখিয়ে গেলাম, সেখানে 1% যদি শিক্ষকদের কারণে বেশি হয়ে থাকে আজকে সহিংসতা, তাহলে আজকে প্রস্তাবটি গৃহীত হবে। যদি তারা সেটি দেখিয়ে না যেতে পারেন, তাহলে আজকের সংসদে এই বিষয়টি কোনোভাবেই গৃহীত হবে না। কিন্তু আজকের বিতর্কের বিষয়টি দায়িত্ব পালন করছেন কি করছেন না তা নয়, আজকের বিতর্কের বিষয় কার কারণে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং কারা দায়িত্বশীল হলে আজকে অস্থিতিশীল পরিস্থিতিটি সৃষ্টি হবে না। আজকে আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখি, নকলের দায়ে, মানে স্পিকার লক্ষ্য করুন, নকলের দায়ে 2 জন শিক্ষার্থীকে যখন বহিষ্কার করা হয়, তখন শিক্ষককে জিম্মি করে তারা আন্দোলন করে 1 মাস ক্যাম্পাস বন্ধ রেখেছিল। আজকের এই সংসদে বিষয়টি গৃহীত হওয়ার কোনোভাবেই দাবি রাখে না। এবার আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের সোমেন সরকারের কাছ থেকে তার বক্তব্য। মানে স্পিকার, আমাদের বিরোধী দল বারবার একটি কথা বলার চেষ্টা করছে যে আসলে দুটি পক্ষের মধ্যে যখন হচ্ছে একটা সংঘর্ষ তৈরি হয়, ওই জায়গাগুলোতে আসলে একটা শিক্ষক কি করতে পারে। আপনাকে বুঝতে হবে যে আসলে একটা বিশ্ববিদ্যালয়, একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের শিক্ষার্থীরা সেখানে প্রবেশ করার সুযোগ পায়, কোন ধরনের শিক্ষার্থী সেখানে প্রবেশ করার সুযোগ পায় না। যারা অনেক বেশি মেধাবী, তারা অনেক জনের মধ্যে প্রতিযোগিতার মধ্য দিয়ে গিয়ে সেখানে প্রতিযোগিতায় টিকে সেখানে হচ্ছে অংশগ্রহণ করার সুযোগ পায়, তারা সেখানে পড়ালেখা করার সেই সুযোগটি পায়, যেখানে কিনা বাংলাদেশের আরও অসংখ্য শিক্ষার্থী পড়ালেখা করার সেইখানে পড়ালেখা করার সুযোগটি পায় না। সুতরাং সেই জায়গাতে যখন দুটি পক্ষের মধ্যে কিংবা অনেকগুলো পক্ষের মধ্যে সেই শিক্ষার্থীগুলো বিভক্ত হয়ে যায়, এটার কারণ হচ্ছে এই শিক্ষার্থীগুলো যখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, এর পরবর্তী তারা দেখতে পায় সেখানে অসংখ্য হল ব্যবস্থাপনা, সেখানে সিট নেই, হলে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, কিংবা হচ্ছে দেখা যাচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই জায়গাগুলোতে আসলে শিক্ষকরা কি করতে পারে? প্রথমত শিক্ষকরা করতে পারে যে আসলে তাদের ভর্তির যে দুর্নীতিগুলো আছে সেই দুর্নীতিগুলো প্রতিরোধ করতে পারে, এবং এই জায়গাতে আসলে শিক্ষার্থীর কোনো ধরনের হস্তক্ষেপই নেই, এখানে পুরোপুরি হস্তক্ষেপ হচ্ছে শিক্ষার্থীদের। এবং দ্বিতীয়ত প্রত্যেকটা হলে একজন করে হচ্ছে প্রবোস্ট থাকে, যারা হচ্ছে এই ব্যাপারগুলো দেখাশোনা করে যে প্রত্যেকটা হলে কারা সিট পাবে না, এখানকার হচ্ছে খাবারের মানগুলো ঠিকঠাক মতো আছে কিনা, কিংবা এখানে প্রত্যেককে একইভাবে সুযোগ সুবিধাগুলো প্রদান করা হচ্ছে কিনা। যদি ব্যাপারগুলো এইভাবে করে রেগুলেটেড হতে থাকে, এবং এমনকি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে টেন্ডারগুলো হয় সেই টেন্ডারগুলো চাইলে হচ্ছে মাননীয় উপাচার্য মহোদয় প্রত্যেকটা গ্রুপকে হচ্ছে আলাদাভাবে বিভক্ত করে দিতে পারে, এই ব্যাপারগুলো করার মাধ্যমে পুরো একটা বিশ্ববিদ্যালয়কে শান্তিপূর্ণ একটা জায়গাতে নিয়ে যেতে পারে হচ্ছে শিক্ষক মণ্ডলী। এবং একই সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে আসলে বিভিন্ন ধরনের প্রক্টররা রয়েছে, তারা চাইলে প্রত্যেকটা পড়ালেখার মান বৃদ্ধি, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষকের যে উপস্থিতি, সময় মতো উপস্থিতি এবং প্রত্যেকটা ক্লাস নিয়মিতভাবে খুব ভালোভাবে করানো, এই ব্যাপারগুলো করানোর দায়ভার হচ্ছে সম্পূর্ণ প্রক্টরের। সুতরাং সেই জায়গাতে একজন শিক্ষার্থী কখনো আসলে সেই ধরনের ব্যাপারগুলো নিতেই পারে না যে আসলে একজন প্রক্টরকে সে হচ্ছে ডেকে নিয়ে এসে ক্লাস করাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি টিএসসির মতো জায়গাগুলোতে যান, যেখানে কিনা শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা মেলবন্ধনের জায়গা তৈরি করার ব্যবস্থা করা হয়েছে, সেখানে অসংখ্য শিক্ষার্থী ঘোরাফেরা করে, কিন্তু আপনি একজন শিক্ষকও খুঁজে পাবেন না যেখানে আসলে একজন শিক্ষার্থীর সাথে কথা বলার মাধ্যমে তাদের সমস্যাগুলো তুলে ধরবে। অর্থাৎ একজন শিক্ষকের যেখানে কিনা একটা ব্রিজের মতো একটা দায়িত্ব পালন করার কথা ছিল, যে শিক্ষার্থীর কথাগুলো আমি শুনে উপরের মহলে নিয়ে যাব, সেই জায়গাতে দায়িত্ব পালন কারা করে, তখন আসলে ছাত্র সংগঠনগুলোর একটা প্রয়োজন উঠে আসে। আমরা শিশু হিসেবে সামাজিকীকরণে যে 5টা ধাপ দেখতে পাই, সেখানে একজন শিশুর বেড়ে ওঠা এবং সে পরিপূর্ণভাবে মানুষে পরিণত হওয়ার পিছনে একজন শিক্ষা প্রতিষ্ঠানে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব রয়েছে। সেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে একজন গুরুকে হচ্ছে অনুকরণ করবে তার শিষ্যরা, যেখানে কিনা গুরুরাই নিজেরা দলাদলিতে ব্যস্ত, সেখানে শিক্ষার্থীরা আসলে কি শিক্ষা পাবে সেই গুরুদের কাছ থেকে, যেখানে কিনা প্রত্যেকটা গুরুই হচ্ছে কোনো না কোনো রাজনৈতিক দলের হচ্ছে হয়ে লেজুর ভিত্তি করে, কোনো শুধুমাত্র প্রমোশনের জন্য ব্যস্ত থাকে, শুধুমাত্র নিজেদের আর্থিক যে জায়গাগুলো সেগুলো নিয়ে ব্যস্ত থাকে, সেখানে আসলে সেই শিক্ষার্থীরা খুব বেশি পরিমাণ দায়িত্বশীল আচরণ করলেও সে পরবর্তীতে একটা সময় গিয়ে হচ্ছে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তখন সে একটা দলে অন্তর্ভুক্ত হয়, সে দলের হয়ে সে নোংরা রাজনীতিতে অংশ নেয়, এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা ধীরে ধীরে হচ্ছে অন্য একটা দিকে প্রবাহিত হয়, এবং দিন শেষে সেই সমস্যার সমাধানের জন্য আবার সেই ঘুরে ফিরে প্রশাসন কিংবা শিক্ষকদেরকে এসে দায়িত্ব নিতে হয়। এবং আমরা মনে করি এই পরিপূর্ণ জায়গাতে একটা দায়িত্বশীল আচরণ যারা কিনা শিক্ষক এবং ছাত্রছাত্রী প্রত্যেককে হচ্ছে একইভাবে অনুপ্রেরণা দিবে একটি সুন্দর সমাজ তৈরি করার জন্য। আশা করছি সংসদ ব্যবস্থা গৃহীত হবে। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সকলকে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য বিরোধী দল আব্দুর রহমানের কাছ থেকে তার বক্তব্য। মানে স্পিকার, আজকের উত্থাপিত বিলটি মানে স্পিকার প্রথমে মানে স্পিকার আমরা বিতর্কের স্বার্থে মানে স্পিকার এই প্রেক্ষাপটটি মেনে নিয়ে বিতর্ক করছি। আজকের বাংলাদেশের যে অবস্থান, আর্থসামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানে স্পিকার আমরা বিতর্কটি করছি, যেখানে মানে স্পিকার এই সংঘাতটি কারা তৈরি করে এবং অস্থিতিশীল পরিবেশ কারা তৈরি করে এবং সেটি কারা প্রতিরোধ করতে পারে। মানে স্পিকার
মাননীয় স্পিকার আপনার শরীরে যখন যে গা তৈরি হবে সেই গা প্রতিরোধ করার দায়িত্ব যখন আপনার নিজের হাতে মাননীয় স্পিকার, সেই জায়গায় যখন ছাত্র প্রতিনিধি বা কিংবা ছাত্র সংগঠন যে সমস্ত সংঘাত তৈরি করে সেই সংঘাত মাননীয় স্পিকার তারাই বন্ধ করতে মাননীয় স্পিকার, যদি তাদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে এটাই প্রমাণ করে যে মাননীয় স্পিকার আরেকটি দেখুন মাননীয় স্পিকার, মৃত্যুর মিছিল বাড়ি হচ্ছে ক্রমশ, সুকর্ত মায়ের আর্তনাদে হাহাকার করছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। মাননীয় স্পিকার 2015 সাল মাননীয় স্পিকার দিয়াস হত্যাকাণ্ড মাননীয় স্পিকার আমরা দেখতে পাই মাননীয় স্পিকার এরকম একটি বিশেষ মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় মাননীয় স্পিকার একজন ছাত্র রাজনীতি করে সেই অপরাধে মাননীয় স্পিকার কিংবা তাদের যে অন্তকুণ্ডল সেই অন্তকুণ্ডলের অপরাধে মাননীয় স্পিকার তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয় মাননীয় স্পিকার। এখন আপনি বলুন মাননীয় স্পিকার, যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বা শিক্ষকরা সেই বিচার ব্যবস্থাটি নিশ্চিত করবে তখন সেটি বন্ধ হবে। এখন কেন বন্ধ হবে না সেটি আমি দেখি মাননীয় স্পিকার। দেখুন মাননীয় স্পিকার, বুয়েটের মতো মাননীয় স্পিকার শিক্ষক যেখানে মাননীয় স্পিকার 20 জন ছাত্রের যথাযথ বিচার ব্যবস্থা নিশ্চিত করার পরও মাননীয় স্পিকার সিএমসিতে একই ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি হয়, ঠিক সেই জায়গায় মাননীয় স্পিকার আমরা বলতে পারি শুধুমাত্র বিচার প্রক্রিয়াতে এই ধরনের সমস্যা সমাধান বা সংকট কোনোভাবে সমাধান করা সম্ভব না। এখন এই সংকটটা সমাধান করার জন্য আমাদের হাতে নির্দিষ্ট কিছু পন্থা আছে, সেই পন্থাটি হতে পারে শিক্ষার্থীদের যে নৈতিক মূল্যবোধ সেটি যখন তারা চর্চা করবে, গণতান্ত্রিক প্রক্রিয়া যখন তারা চর্চা করবে, ঠিক সেই জায়গায় তাদের যে সমস্যা তাদের যে সংকট সেটি তারা বন্ধ করতে পারবে। এখন দেখুন মাননীয় স্পিকার, কুয়েটের যখন একজন প্রভুস্ট মাননীয় স্পিকার তার দায়িত্ব পালন করতে গিয়ে যখন একই ধরনের শিক্ষার্থীদের দ্বারা হুমকির কারণে তার স্ট্রোকের শিকার হন এবং স্ট্রোক হয়ে মারা যান, ঠিক সেই জায়গায় একজন শামসুর জোহা কিংবা একজন মনির চৌধুরী কিভাবে এই আর্থসামাজিক প্রেক্ষাপটে 90 পরবর্তী সময়ে যে অস্থিতিশীল পরিবেশ চলছে, ঠিক সেই জায়গায় একজন শামসুর জোহা কিংবা একজন মনির চৌধুরী কিভাবে তৈরি হবে সেটি কিন্তু তারা দেখিয়ে জানেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাদের থেকে আরো বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে মাননীয় স্পিকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন মাননীয় স্পিকার একজন শিক্ষার্থী কেন মাননীয় স্পিকার হত্যাকাণ্ডের শিকার হলো বা বাস অ্যাক্সিডেন্টে মারা গেল। এখন দেখুন মাননীয় স্পিকার, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করে মাননীয় স্পিকার স্মারকলিপি প্রদান করে উপাচার্য বরাবর গেলেন মাননীয় স্পিকার, ঠিক সেই সংকটটি মাননীয় স্পিকার সমাধান করছে তার জন্য মাননীয় স্পিকার আলাদা ফলক ভবন নির্মাণ করবে মাননীয় স্পিকার, তার নামে মাননীয় স্পিকার এই সড়কটি হবে এবং তার পরিবার সম্পূর্ণ 4 কোটি বা 8 কোটি এরকম একটা ক্ষতিপূরণ পাবে মাননীয় স্পিকার। এই যে ব্যবস্থাটি নিলেন মাননীয় স্পিকার সেটিও নিলেন মাননীয় স্পিকার একজন শিক্ষক। এই যে দায়িত্বহীনতার কথা আপনার শিক্ষকদের বললেন, শিক্ষক যখন বা উপাচার্য যখন এই সিদ্ধান্তটা নিতে পারেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের কাছে সবচেয়ে বড় উদাহরণ। এখন মাননীয় স্পিকার আরেকটি জায়গায় দেখুন মাননীয় স্পিকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় মাননীয় স্পিকার, যখন আমরা যুগের পর যুগ দেখে আসছি মাননীয় স্পিকার, অনেকদিন ধরে মাননীয় স্পিকার দীর্ঘদিন ক্যাম্পাস অস্থিতিশীল থাকে, অনেকদিন ক্যাম্পাস বন্ধ থাকে। এই যে ক্যাম্পাস বন্ধ থাকার যে প্রক্রিয়াটা সেটি তারা কিভাবে বন্ধ করবেন সেটা কিন্তু তারা দেখে সমাধান জানেন মাননীয় স্পিকার। এখন দেখুন মাননীয় স্পিকার, একজন প্রভুস যখন একটি হলে যখন টেন্ডার নিয়ে সমস্যা হওয়ার কারণে রাত 3টায় যখন সংঘর্ষ হবে 2 গ্রুপের মাধ্যমে, সেই জায়গায় প্রভুসটা আসলে রাত 3টায় কি করতে পারে তার উপর অর্পিত দায়িত্ব থাকার পরও মাননীয় স্পিকার কিভাবে সেটি সমাধান করতে পারে মাননীয় স্পিকার সেটা কখনো একজন শিক্ষকের দায়িত্বের উপর বর্তায় না। দেখুন মাননীয় স্পিকার আরেকটি জায়গায় দেখুন মাননীয় স্পিকার, শাস্ত্রের যে ঘটনাটি তার আনলেন মাননীয় স্পিকার, শাস্ত্রের ঘটনাটি আমি বলতে পারি মাননীয় স্পিকার, যখন মাননীয় স্পিকার তার রাত 11টায় বিসির যে বাসভবন সেটি ঘেরাও করলেন মাননীয় স্পিকার, তারপর দিন যখন শিক্ষককে দাওয়া করলেন মাননীয় স্পিকার, সেটি কিন্তু শিক্ষার্থীদের একটা দায়িত্বহীনতার পরিচয়। এখন নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যখন একজন শিক্ষার্থী বা আমাদের যারা শিক্ষার্থী তারা যখন কোন আন্দোলন করবে, সেই আন্দোলন যখন শেষ পর্যন্ত টিকে থাকবে, তখন কিন্তু মাননীয় স্পিকার তাদের যে স্বার্থ তাদের যে অধিকার সেটি আদায় করা সম্ভব মাননীয় স্পিকার। শিক্ষার্থীরা যখন তাদের যে নৈতিক মূল্যবোধ তাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটি চর্চা করবে মাননীয় স্পিকার, তাহলে এই জায়গায় সমস্ত সমস্যা সমাধান বন্ধ হবে মাননীয় স্পিকার। এবং এই সমাধানের মাধ্যমে আমরা দেখে যাচ্ছি মাননীয় স্পিকার বিশ্ববিদ্যালয়ের যে অনড় অবস্থান, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বজায় রাখা, শান্ত শৃঙ্খলার যে পরিবেশ বজায় রাখা, সেটি মাননীয় স্পিকার একমাত্র গুরুবার দায়িত্ব হতে সাধারণ শিক্ষার্থীদের। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের দুই দলের দলনেতার কাছ থেকে। তবে একটু জানিয়ে রাখি, আজকে আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, যিনি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের যে আগ্রহের জায়গা থাকে যে বিশ্ববিদ্যালয়ে পড়বার জন্য, সেই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, সেই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অভিভাবক, আমার শিক্ষক, আমাদের শিক্ষক, আপনাদের শিক্ষক প্রফেসর ডক্টর আখতারুজ্জামান স্যার রয়েছে আজকের প্রধান অতিথি হিসেবে। তার কাছ থেকে শুনবো তার বক্তব্য। তবে তার আগে আমরা একটু শুনে নেই আমাদের দুই দলনেতার কাছ থেকে তাদের যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিট করে আরও বক্তব্য। সে কারণে সর্বপ্রথমে আহ্বান করছি আমি যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা মোহাম্মদ তারিকুল ইসলামকে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্যে একটি ব্যাপার স্পষ্ট ছিল, একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতি বিদ্যমান থাকে এবং শিক্ষার্থীবৃন্দদের ভিতরে রাজনীতি বিদ্যমান থাকে। মাননীয় স্পিকার, আমরা অসংখ্য তথ্য এবং উপাত্ত দিয়ে দেখিয়েছি শিক্ষার্থীদের রাজনীতির কারণে আসলে ক্যাম্পাসগুলো কতদিন বন্ধ ছিল, কি কি সহিংসতা হয়েছে, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশে ঠিক কতজন মানুষ মারা গিয়েছে শিক্ষার্থী। কিন্তু মাননীয় স্পিকার, সরকার দলের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ে যেহেতু শিক্ষক রাজনীতি বিদ্যমান, এই শিক্ষক রাজনীতির কারণে ঠিক কোন বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী মারা গিয়েছে
কিংবা কতদিন বন্ধ ছিল এই ধরনের তথ্য কিংবা উপাত্ত ছিল না। মাননীয় স্পিকার, আজকে আমাদের জায়গা থেকে আমরা দেখিয়েছি শিক্ষার্থীরা তাদের যে যৌক্তিক আন্দোলনগুলো করে, তারা যদি তাদের আন্দোলনগুলো যৌক্তিক পন্থায় করত, তারা যদি বিরোধী দলের প্রতি অনেক বেশি গণতান্ত্রিক এবং সহনশীল মন মানসিকতা পোষণ করত, এবং যদি মাননীয় স্পিকার তারা যদি হচ্ছে শিক্ষার্থীদের যে বৃহৎ স্বার্থগুলো থাকে মাননীয় স্পিকার ভিসি স্যারের নিকট যখন এগুলো প্লেস করা হয়, ঠিক সেই জায়গায় শিক্ষার্থীরা যদি তাদের দায়িত্বজ্ঞান থেকে একত্রিত থাকতো মাননীয় স্পিকার, তাহলে ক্যাম্পাসগুলোতে নৈরাজ্য হতো না মাননীয় স্পিকার। আপনি যদি মাননীয় স্পিকার ক্যাম্পাসগুলোতে টেন্ডারবাজি মাননীয় স্পিকার, হল দখলদারি মাননীয় স্পিকার, বগিবৃত্তি রাজনীতি কিংবা হচ্ছে মাননীয় স্পিকার আপনি যদি মাননীয় স্পিকার এই যে আধিপত্যকে টিকে রাখার জন্য যে রাজনীতি শিক্ষার্থীদের ভিতর মাননীয় স্পিকার, এটা যদি কোনোভাবে কন্ট্রোল না করা যায় মাননীয় স্পিকার, শুধুমাত্র শিক্ষকদের আসলে এই গবেষণালব্ধ পড়াশোনা কিংবা হচ্ছে এই দায়িত্বজ্ঞান দিয়ে কখনো ক্যাম্পাস কিংবা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে ধরনের সহিংসতা হচ্ছে এটা রোধ করতে পারবেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সাংসদ থেকে একটি বক্তব্য এসেছে বিশ্ববিদ্যালয় হলগুলোতে প্রভোস্ট দায়িত্ব ছিল, তিনি সিট বরাদ্দ দিবে। সেই জায়গায় আজকে আমাদের বক্তব্যটি মাননীয় স্পিকার, একজন শিক্ষার্থীর কারণে যখন শিক্ষক দায়িত্বটি পালন করতে পারে না, শিক্ষার্থীর ভিতরে এই ধরনের বোধটুকু থাকা উচিত যে হলের যে সিটের বরাদ্দের ব্যাপারটা এটা আমার দায়িত্ব নয়, আমার দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, আমি কেন সিটের ব্যাপারে নাক গলাবো। সেই জায়গায় যখন একজন শিক্ষার্থী নাক গলায়, শিক্ষকের আসলে দায়িত্বটা সে ভালোভাবে পালন করতে পারে না। সুতরাং আমাদের জায়গা থেকে মোটা দাগে আসলে মাননীয় স্পিকার বিতর্কটি হচ্ছে, যদি আজকে একটি বিশ্ববিদ্যালয়কে আসলে স্থিতিশীল রাখতে হয়, যেহেতু একটি বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থী আসলে বসবাস করে কিংবা পড়াশোনা করে, তাদের অনেক বেশি সহনশীল হতে হবে, তাদেরকে মাননীয় স্পিকার অনেক বেশি গণতান্ত্রিক মন মানসিকতা পোষণ করতে হবে, তাদের ভিতরে মূল্যবোধ চর্চা করতে হবে মাননীয় স্পিকার, এবং হচ্ছে তাদেরকে পড়াশোনা মনোনিবেশ করতে হবে মাননীয় স্পিকার। একজন শিক্ষার্থী শুধুমাত্র রাজনীতি করে পদ পাওয়ার জন্য যখন বছরের পর বছর ইয়ার ড্রপ দেয় ইচ্ছাকৃতভাবে, সেই জায়গায় একজন শিক্ষক কিভাবে মাননীয় স্পিকার এই ব্যাপারগুলো রোধ করবে। সুতরাং আমরা বিশ্বাস করি যে মাননীয় স্পিকার ছাত্রদের রাজনীতির মাধ্যমে মাননীয় স্পিকার জাতীয় নেতৃত্ব উঠে আসবে। সুতরাং সেই জায়গায় শিক্ষার্থীদের আসলে আচরণটি হবে অনেক বেশি গণতান্ত্রিক, শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি থাকবে সেই যৌক্তিক দাবির সাথে সে একাত্মতা পোষণ করবে, এবং হচ্ছে রাজনৈতিক মতদ্বন্দ্বের কারণে আসলে কাউকে যে পিটিয়ে মারা যায় না এই ধরনের বোধটুকু তার ভিতরে থাকতে হবে। যখন এই ব্যাপারগুলো নিশ্চিত হবে মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে চলমান সহিংসতা, এই সহিংসতা রোধ করা যাবে। সুতরাং আজকে আমরা দাবি করছি এই প্রস্তাবটি যেন এই সংসদে কোনোভাবে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় বিরোধী দল নেতাকে। এই প্রস্তাবটি কি তিনি একেবারেই সর্বশেষে তার যুক্তি খণ্ডন প্রত্যাখ্যান করলেন। আমরা এবারে বক্তব্য শুনবো ওয়াইন্ড আপ সেশনে। আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী আত্তিহারুল কবির তিহারের কাছ থেকে তার বক্তব্য। এতগুলো প্রশ্ন করলাম মাননীয় স্পিকারের 10% প্রশ্নের উত্তর পেলাম না, উল্টো তারা দুটা মিথ্যা কথা বলে গেলেন। প্রথমত, চমেকে যে ছাত্রটাকে কোপানো হয়েছে সেই ছাত্র মারা যায়নি, এবং কুয়েটে সেই শিক্ষকও মারা যায়নি মাননীয় স্পিকার। চমেকের ঘটনাটা আমরা আপনাকে বুঝাই। চমেকে যখন শিক্ষার্থীদের নিজেদের মধ্যে সহিংসতার কারণে একজন ছাত্রের প্রাণ সংশয়ের মুখে পড়লো, তখন প্রশাসন কি করলো? তখন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রক্টর ঘোষণা দিল চট্টগ্রাম মেডিকেল কলেজে আর ছাত্র রাজনীতি করা যাবে না। তারপরে 4টা মাস অতিবাহিত হয়ে গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজে আর কোনো সহিংসতার তথ্য মানুষকে পাওয়া যায়নি। অর্থাৎ শিক্ষকরা যখন দায়িত্বশীল হয়ে ছাত্র রাজনীতিটাকে সীমিত করলো, তখন কিন্তু চট্টগ্রাম মেডিকেলে এই ধরনের সমস্যাগুলো হলো না। আরেকটা উদাহরণ দিব মাননীয় স্পিকার, দায়িত্বহীনতার দায়িত্বশীলতার। একজন শিক্ষক যখন পরীক্ষা নিতে যান, তার দায়িত্ব কি থাকে? তার দায়িত্ব থাকে তিনি ছাত্রকে খাতা দিবেন, পরীক্ষা শেষ হলে খাতা নিবেন। কিন্তু আমরা দেখি মাননীয় স্পিকার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তার 14 জন ছাত্রকে পরীক্ষার হলে প্রবেশের সময় চুল কেটে দেন মাননীয় স্পিকার, এবং এটার পর ছাত্ররা মানুষকে খুবই ফসতে থাকে, কারণ তারা জানে এটা হচ্ছে একজন শিক্ষকের দায়িত্বশীলতা না। পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সেই শিক্ষিকাকে মাননীয় স্পিকার সাময়িকভাবে বরখাস্ত করে, তখন কিন্তু সেই শিক্ষাঙ্গনে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ আপনি যখন শিক্ষকদের মধ্যে স্থিতিশীল বা শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা আনতে চাইবেন, আপনাকে প্রথমে শিক্ষকদের মধ্যে স্থিতিশীলতা মানুষকে রাখতে হবে। তারা বারবার প্রশ্ন করে গেলেন বগিভিত্তিক রাজনীতিগুলো কেন হয়, ছাত্র রাজনীতি কেন হয় মাননীয় স্পিকার। আপনি দেখেন এই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য বা এই জিনিসগুলো একটা স্বাভাবিক উপায়ে পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা প্রশাসনিক বডি থাকে। আপনার প্রভোস্ট থাকে, আপনার প্রক্টর থাকে, আপনার প্রভিসি থাকে, আপনার ভাইস চ্যান্সেলর থাকে। কেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে দিয়াজকে হত্যা করার পর বা আবরার ফাহাদকে হত্যা করার পর আপনি তাদেরকে কোনো ধরনের নিয়মতান্ত্রিকতার মধ্যে আনতে পারেন না? এই ব্যর্থতার দায়টা আপনি কেন শিক্ষার্থীদেরকে দিবেন? কারণ সেই শিক্ষার্থীরা আপনার মাধ্যমে প্রভাবিত হবে। একজন শিক্ষার্থী কেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়? একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে শেখার জন্য। তখন সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দেখে তার শিক্ষক লাল দল করছে, তার শিক্ষক নীল দল করছে, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে তারা রাজনীতি করছে, তারা ডাকসুকে নিয়ে রাজনীতি করছে, তখন একজন শিক্ষার্থী তো আসলে ভুল একটা বার্তা পাবে। সেই ভুল বার্তা পেয়ে সে যদি ভুল কাজ করে, তার দায় কখনো আমরা শিক্ষার্থীকে দিতে পারবো না, কারণ বার্তাটা আসলে শিক্ষকের কাছ থেকে আসে মাননীয় স্পিকার, যেটা তারা বারবার বুঝতে ভুল করছেন।
টেন্ডারবাজি এত হচ্ছে কেন? আমরা মনে করি মানুষকে এটাও শিক্ষার্থীদের দায়িত্বহীনতা না। আপনি যখন 2 কোটি টাকার একটা টেন্ডার দিবেন, প্রত্যেকটা শিক্ষার্থী সেই টেন্ডারটা নিতে চাইবে, কারণ টাকা সবাইকে প্রলুব্ধ করে। এখন আপনি কেন সেই টেন্ডারটার জন্য ওপেন সেমিনার করবেন না? আপনি সেই টেন্ডারটা বর্তমানে ছাত্রলীগকে দিতে চান, বিএনপি ক্ষমতা আসলে সেই টেন্ডারটা আপনি ছাত্রদলকে দিতে চান। এই দায়টা মানুষকে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের, কারণ আপনি যদি সবার জন্য সেটা উন্মুক্ত রাখতে পারতেন, তখন মানুষকে সেখানে শিক্ষার্থীদের সমান অংশগ্রহণ থাকতো। সর্বশেষ যে কথাটা বলতে চাই, শিক্ষকরা শিক্ষার্থীদেরকে যা শেখাবে শিক্ষার্থীরা সেটা গ্রহণ করবে। আপনারা যে দায়িত্বহীনতার কথা বললেন, আমরা প্রমাণ করে দিয়েছি সেই দায়িত্বহীনতা শিক্ষার্থীরাই তাদের উপর মাননীয় স্পিকার বাধ্যতামূলকভাবে চাপিয়ে দেয়। আশা করছি আজকে সংসদের প্রস্তাবটি অবশ্যই গৃহীত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় দুটি অংশীজন, একজন অংশীজন হচ্ছে গিয়ে শিক্ষক, আরেকজন অংশীজন হচ্ছে গিয়ে শিক্ষার্থী। শিক্ষক এবং শিক্ষার্থী এই দুই অংশীজনের মধ্যে যদি পরস্পর সম্পর্ক ভালো না থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনি যত বিনিয়োগই করুন না কেন, শিক্ষা প্রতিষ্ঠানে সরকার যত ধরনের প্রণোদনা দেখ, বেতন কমিয়ে দেখ, আমাদের হলের ডাইনিংয়ের খাবারের দাম যতই কমিয়ে দেখ না কেন, তাহলে কিন্তু আমরা সেখানে স্থিতিশীলতা বজায় রাখতে পারবো না। আমরা অপ্রিয় হলো সত্য একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নানা মতবিরোধের কারণের জন্য সেখানে কিন্তু এক ধরনের সঙ্গত সংশয় চলছেই। একটা স্নায়ু চাপের মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের পাঠদান গ্রহণ করছে, একটা স্নায়ু চাপের মধ্যে দিয়ে কিন্তু শিক্ষকরা তাদের পাঠদান প্রদান করছেন, একটা স্নায়ু চাপের মধ্যে দিয়ে কিন্তু সম্মানিত উপাচার্য মহোদয়রা তাদের যে প্রশাসনিক কার্যক্রম সেগুলি তারা পরিচালিত করছেন। কী কারণের জন্য এমন হচ্ছে? কোন রাজনীতির কারণের জন্য আজকে আমাদের এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, বা আমরা যদি বড় বড় বিশ্ববিদ্যালয় কলেজগুলো ধরি, সেই বড় বড় বিশ্ববিদ্যালয় কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই ধরনের অস্থিরতা বজায় করছে? সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে, চিহ্নিত করতে হবে। জাতীয় রাজনীতি জায়গায় থাকবে, কিন্তু ছাত্র রাজনীতি কি কোথায় থাকবে? ছাত্র রাজনীতি থাকার কথা হচ্ছে গিয়ে আমার কাগজের দাম কমাতে হবে, আমার কালির দাম কমাতে হবে, আমার বেতন কমাতে হবে, আমার ভালো ফিস দিতে হবে, ভালো খাবার দিতে হবে। ছাত্ররা রাজনীতি করে, অমুক পঞ্চায়েত নামে একটা রাজনীতি করে, জাতীয় রাজনীতির যে আন্দোলনগুলো সেই আন্দোলনের মধ্যে তারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ছাত্র রাজনীতি যেভাবে আমাদেরকে ধুকে ধুকে খাচ্ছে, সেখানে শিক্ষক রাজনীতিও কিন্তু আমাদেরকে এক ধরনের চিন্তার মধ্যে আনতে হবে, এটাকে কিভাবে আমরা আরও বেশি আমাদের এই শিক্ষার্থী বান্ধব আমরা করতে পারি। আমরা অস্থিতিশীলতা চাই না, আমরা এর বিরোধিতা করতে চাই না, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সকল দলের সকল মতের শিক্ষার্থীদেরকে সহাবস্থান নিশ্চিত করবার জন্য আমাদের সরকার এবং প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি শাহজালাল প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে আমরা কি দেখেছি? একজন শিক্ষার্থীর গায়ে কে গুলি করেছে, সে কে শটগানের সাউন্ড তার গায়ের উপর নিক্ষেপ করেছে, কার অর্ডারে সেখানে নিক্ষেপ করা হয়েছিল, সেটি কিন্তু এখনও প্রতিবেদন প্রকাশিত হয়নি। কোথায়কার কোন পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত উৎসাহিত হয়েছিল? কে ফোন করে তাদেরকে খবর দিয়েছিল? যে শিক্ষার্থী তার সন্তানের মতো তার গায়ের মধ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা, এটা কি উচিত হয়েছিল আমাদের? এবং তার পরবর্তীতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমাদের একজন সম্মানিত শিক্ষক অধ্যাপক জাফর ইকবাল স্যার তাদের অনশন ভাঙিয়েছিলেন, কিন্তু সেই অনশন ভাঙানোর পরে কি হলো? আমরা দেখলাম জাফর ইকবাল স্যার চলে আসলো, অনশন ভেঙে গেল, শিক্ষার্থীদের সাথে যে ওয়াদা করা হলো সে ওয়াদা কি পূরণ হয়েছে? আমরা কি এখনো শিক্ষার্থীদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে পাচ্ছি তারা এখনো তাদের এক দফা এক দাবি ভিসি স্যারের পদত্যাগ নিয়ে তারা কিন্তু এখন অনড় রয়েছে? তাহলে আমি মনে করি আমার সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর জাফর ইকবালকে গণমাধ্যমের সামনে এসে 2-1 দিনের মধ্যে সুস্পষ্টভাবে বিবৃতি দেওয়া উচিত। তিনি শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করবার জন্য তিনি যে দায়িত্ব পালন করে যে ওয়াদা করেছিলেন, সে ওয়াদা তিনি পালন করতে পারছেন কিনা, কিন্তু ডক্টর জাফর ইকবালকে সে দায়িত্বশীল ভূমিকা পালন করে গণমাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা কি দেখেছি? পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রুস্তম আলী স্যারের মেয়াদ শেষ হওয়ার সময় শতাধিক নিয়োগকে কেন্দ্র করে পণ্ড হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে বৈঠক, সেই সর্বোচ্চ মিটিং শেষ হয়ে গিয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 14 জন শিক্ষার্থীকে যে চুল কাটা দেওয়া হয়ে গেছে, সেই খবর কিন্তু এখন আর আমাদের মধ্যে নাই। কি হয়েছে, কারা হয়েছে, কয়েকদিন খুব উত্তাল ছিল, গণমাধ্যম উত্তাল ছিল। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 14 জন শিক্ষার্থীদের চুল কাটার ঘটনার নিষ্পত্তি কিভাবে হয়েছে সেটি কিন্তু শিক্ষার্থী জনগণ কিন্তু এখনো জানে না, সেটি কিন্তু জানবার কিন্তু দাবি রয়েছে। বুয়েটে আবরারের হত্যার কারণে আবরারের বিচার পাবার জন্য আজকে বিচারের যাতে ফলাফল দ্রুত বাস্তবায়ন, তার জন্য আবরারের মা কাঁদছে। আর যে 20 জন মেধাবী শিক্ষার্থীকে আজকে ফাঁসির আদেশে দণ্ডিত করা হয়েছে, অভিযোগে দণ্ডিত করা হয়েছে, তাদের মারাও কাঁদছে। এর জন্য কে দায়ী? আমরা এই 2 মায়ের কান্না দেখতে চাই না। আমরা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা দেখতে চাই। আমরা রাজনীতির নামে কোনো অপরাজনীতি দেখতে চাই না। আমরা রাজনীতির নামে অমুক দল তমুক দল বলে বানিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে কলুষিত করতে চাই না। আমরা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদুদ্দিন আহমেদকে ক্যাম্পাসের পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দেখেছি, নিশ্চয়ই গণমাধ্যমের বন্ধুরা মনে আছে। ছাত্ররা সাথে করে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ধরে নিয়ে পুকুরের মধ্যে ফেলে দিল। কোন ছাত্র তারা?
কিসের ছাত্র তারা? একজন শিক্ষককে পুকুরে ফেলে দিতে পারে? আমরাও দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাতে অর্থনীতির অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম লাঞ্ছিত হয়েছেন। নিশ্চয়ই আপনাদের মনে থাকবার কথা, জাহাঙ্গীর আলম স্যারকে সেখানে লাঞ্ছিত করা হয়েছিল। টাঙ্গাইলে মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় 56 জন শিক্ষক কিন্তু পদত্যাগ করেছিলেন। তো এই যে শিক্ষার্থীদের মধ্যে এই আচরণটা, একজন শিক্ষক পাঠদান করবেন, তাকে শাসন করবেন, তাকে বুঝাবেন, কিন্তু যদি তার মতের বিরোধ তোলে, তাকে আমরা এটাও দেখেছি। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, অনেক সময় অনেক নির্মম শিক্ষককে কিন্তু যৌন হয়রানির দায়ে তাকে অভিযুক্ত হতে হয়। আমি মনে করি যে শিক্ষার্থী এই ধরনের দাবি নিয়ে আসেন, তাকেও কিন্তু সচেতন থাকতে হবে। আমার শিক্ষকের মর্যাদা দিতে হবে। তবে আবার ওই শিক্ষককে বলতে চাই, আপনি বেশি নম্বর পাইয়ে দিবার জন্য রাজনৈতিক দলের একজন বিশেষ সমর্থনপুষ্ট শিক্ষার্থীকে বেশি নম্বর দিয়ে দিবেন, তাকে শিক্ষক বানাবেন, বা একজন ছাত্রীকে তার অনৈতিক সুবিধা নেবার জন্য তাকে বেশি নম্বর দিয়ে দিবেন, তার সাথে অনৈতিক নানা কর্মকাণ্ডে তাকে প্রলোভন দেখিবেন, এই ধরনের কাজে কিন্তু শিক্ষকদেরও দেখতে চাই না, ছাত্রদেরকেও আমরা দেখতে চাই না। আমরা মনে করি যে আমাদেরকে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়দের যে বিভিন্ন রকম অভিযোগের কথা দেখি, সেগুলো আমাদের লজ্জা দেয়। আমরা দেখেছি নবপ্রতিষ্ঠিত কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার পরিবারে 8 জনকে নিজ বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়েছেন। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজ কর্ণ জামাতাকে শিক্ষক বানানোর জন্য সেখানে শিক্ষক বানানোর যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া পরিবর্তনে এসেছেন। সরকারি তদন্তে কিন্তু এগুলি বারবার প্রমাণিত হচ্ছে, দুদিকে অভিযোগ যাচ্ছে, কিন্তু কোথায় কি হচ্ছে আমরা তা তো দেখতে পাচ্ছি না। কোনো বিচার সুবিচার আমরা দেখতে পাচ্ছি না। আমরা কি দেখি, পরীক্ষার খাতা না দেখে নম্বর দিয়ে দিচ্ছে, আরেকজনকে দিয়ে খাতা কাটিয়ে দেওয়া হচ্ছে। প্রভাবশালী রাজনৈতিক যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের কর্মীদেরকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ আমরা দেখতে পাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে আমরা মনে করে থাকি, কিন্তু আমরা বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয় থেকে সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম আমরা দেখতে পাই না। সবশেষে আমি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর আখতারুজ্জামান স্যার এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তিনি উপাচার্য হয়েছেন। আমরা অস্থিতিশীলতা দেখতে পাইনি, কিন্তু আমরা মনে করি যে এখনো পর্যন্ত আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সহাবস্থান নিশ্চিত করা, ডাকসু নির্বাচন দেওয়া, শিক্ষকদের মধ্যে দলাদলি বন্ধ করা, এই সকল অনেক কাজগুলো কিন্তু স্যারের করবার বাকি রয়েছে। আমরা আশা করব আমাদের সম্মানিত উপাচার্য মহোদয় তার সেই জীবনের একেবারেই শিক্ষকতা জীবনের শেষ প্রান্তে এসে আমরা আমাদের দেশের জন্য, জনগণের জন্য, শিক্ষার্থীদের জন্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এবার অনুরোধ করছি আমাদের আজকের এই ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আখতারুজ্জামান স্যারকে এই পর্যায়ে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমি অনেকগুলো বিষয় খুব মনোযোগ সহকারে শুনেছি, যুক্তি উপস্থাপন, যুক্তি খণ্ডন, এবং যুক্তি খণ্ডনের জন্য যে সকল টুলস বা যে সকল হাতিয়ার ব্যবহার করতে হয় সেগুলোর যথোপযুক্তভাবে ব্যবহার সবগুলোই খুব প্রশংসনীয়। আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেই এই দুটো ডিবেট টিমকে। একটি হলো সরকারি দল এবং বিরোধী দলে ছিল কুমিল্লা ইউনিভার্সিটি, একটি পাবলিক ইউনিভার্সিটি আর একটি প্রাইভেট ইউনিভার্সিটি। এটি একটি অসাধারণ মিলন, কারণ পাবলিক প্রাইভেট এদের মধ্যে একটা ইন্টারাকশন, সেটিও খুব জরুরি ছিল। আমার মনে হয় সকলেরই শিক্ষা গ্রহণের সুযোগ আছে। একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অথবা একটি শিক্ষাঙ্গনে শক্তিশালী 3টি কম্পোনেন্ট আছে: ছাত্র, শিক্ষক এবং প্রশাসন। আজকে একটু আমার কাছে মনে হলো যে শিক্ষক আর প্রশাসন এই দুটো জন কেমন মিলে যাচ্ছিল। বক্তব্যগুলো আসছিল খুব জোরালো, যুক্তিগুলো খুবই শক্তিশালী যুক্তি, দুটো দলই খুব শক্তিশালী যুক্তি ছিল। কয়েকটি বিষয় একটু বলি। পত্রপত্রিকায় যে খবরগুলো প্রকাশিত হয়, অনেকগুলো বিষয় আছে যেগুলো ডিসইনফরমেশন এবং মিস ইনফরমেশন থাকে। আজকের 56টি প্রায় এই ধরনের সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, সংগঠন আছে, যেগুলো আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সাথে, স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে সেগুলো পরিচালনা করছে, এবং প্রতিটি সংগঠনের সাথেই শিক্ষকদের সরাসরি অংশগ্রহণ আছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আরেকটি মৌলিক বৈশিষ্ট্য হলো গণতান্ত্রিক মূল্যবোধ সেখানে চর্চিত হবে। সেখানে সকলের গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা, এই বিষয়গুলো সেখানে সবসময় চর্চা হবে, এবং একই সঙ্গে রাজনৈতিক মনস্ক হিসাবে গড়ে ওঠার একটি পরিবেশ, সুযোগ সেখানে থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা, তারা রাজনৈতিক মনস্ক হবে, রাজনীতির গতি প্রকৃতি তারা বুঝবেন এবং সেগুলো সম্পর্কে তাদের ঘনিষ্ঠ সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকবে। সেই ধরনের একটি পরিবেশ বিশ্ববিদ্যালয়ে তৈরি করা খুব জরুরি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি একটি সুন্দর পরিবেশ। শিক্ষকের ক্ষেত্রেও তাই একইভাবে শিক্ষকও রাজনৈতিক মনস্ক হবেন, সংস্কৃতিবান হবেন, সমাজ সংস্কৃতির বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে তিনি সবসময় ওয়াকিবহাল থাকবেন, একেবারেই হালনাগাদ থাকবেন সকল তথ্যাদির আলোকে। ফলশ্রুতিতে একটি ভাইব্রান্ট ক্যাম্পাস বলতে যেটি বোঝায়, ওই ক্যাম্পাস যে ক্যাম্পাসে সমসাময়িক বিশ্বের সকল কিছুর কোনো না কোনো রূপে তার উপস্থিতি থাকে। কিন্তু এটিতে কোনো ক্রমেই কাম্য নয় যে এই ধরনের কোনো ধরনের অপসংস্কৃতি, সাম্প্রদায়িকতা এবং অমানবিক আচরণের ফলে যে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে সেগুলো প্রতিরোধ এবং সেগুলো এড়ানো, সেটি হবে আমাদের একটি সম্মিলিত প্রয়াস। শিক্ষার্থীদের সংক্রান্ত কোনো একটি বিষয়ে যে বিষয়গুলো হয়তো বা অন্যের ভূমিকা কম থাকতো, সেই প্রসঙ্গে বলতে গিয়ে ওই যে কথাটি বলা হলো যে দায়িত্বশীল একটি জায়গা খুব জরুরি। যেমন আমরা গণরুমের কথা বলি, যে গণরুমে আমাদের সকলেরই প্রশাসন থেকে একটি উদ্যোগ নেওয়া যেমনিভাবে খুব জরুরি, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে, ঠিক একইভাবে শিক্ষার্থীদেরও সেখানে ভূমিকা থাকা খুব জরুরি। শিক্ষার্থীদেরকে বলা হলো যে কোনো ক্রমেই তোমরা এই ধরনের আশ্রয় নিও না, অন্যের আশ্রয় যেও না, প্রশাসনের দ্বারস্থ হও। আবার যখন তার ব্যতিক্রম ঘটবে তখন দেখা যাবে যে দায়িত্বহীনতার আরেকটি জায়গা তৈরি হয়ে যায়। সেই কারণে দায়িত্বশীলতার জন্য উভয়েরই কিন্তু এই ভূমিকাটা পালন করতে হয়। যে যখন কোনো ঘটনা ঘটলো তখন তো কর্তৃপক্ষকেই রেসপন্সিভ হতে হবে, সেই তো তখন এগিয়ে আসবে মূলত, এবং একই সঙ্গে যাদের জন্য এগিয়ে আসলো তাদেরও তো সহায়তা খুব প্রয়োজন হয়। তো ইন্টারেক্টিভ ভূমিকা খুব জরুরি। নৈতিকতার মানদণ্ডে শিক্ষক হবেন খুবই উদাহরণীয়, কোনো ক্রমেই কোনো প্রলোভনে তিনি পড়বেন না, প্রলুব্ধ তিনি হবেন না, তিনি নৈতিক মানদণ্ডে থাকবেন খুব সুদৃঢ়। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এটি সত্য, অনেক সুবিধাদির অভাব আছে। একজন শিক্ষার্থীর একটি সুন্দর অনুকূল পরিবেশ যেটি দরকার একজন ভালো গ্র্যাজুয়েট হিসেবে গড়ে ওঠার জন্য, একটি ক্যাম্পাসে তাকে জীবনযাপনের জন্য যতটুকু সুবিধা দরকার তার অনেক কিছুই অনুপস্থিত আছে, এই সীমাবদ্ধতা আছে, এবং আমাদের শিক্ষার্থীরা সেটা বুঝে। কিন্তু শিক্ষার্থীরা তখনই খুব বেশি খুশি হয় যখন দেখে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো একটি বিষয়ের জন্য আন্তরিকভাবে প্রয়াস নিচ্ছেন, কিন্তু সেটা দিতে পারেননি, তাতেই শিক্ষার্থী খুশি। তাহলে একটি বিষয় তো বোঝা গেল যে এই আন্তরিকতার ঘাটতি রাখার কোনো কারণ নেই। তো আমি কথা না বাড়াই, আমি আন্তরিক ধন্যবাদ দেই উভয় পক্ষকেই। এই মক পার্লামেন্টে সরকারি দল এবং বিরোধী দল যারা এই প্রতিপাদ্য বিষয়কে সমর্থন করে কথা বলছেন তাদেরও যুক্তি ছিল, আবার এর বিরোধিতা করে এটি পাশের জন্য যারা বিরোধিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ দেই যে একটি হেলদি ডিবেট এখানে উপহার দেওয়ার জন্য। আমাদের বিচারক মণ্ডলী আপনাদের সকলের বক্তব্য শুনেছে, শোনার পরে যে বিচার দেবেন সেটি গণতান্ত্রিক মূল্যবোধ, আমাদের সেগুলোই মেনে নিতে হয়। তো আর কথা না বাড়াই, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে, অসংখ্য ধন্যবাদ। এই ভাষার মাসে আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি ভাষার শহীদদের অমর স্মৃতির প্রতি, ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। আমরা জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। ফলাফলে চলে এসেছি আমরা হানা ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সম্মানিত বিচারকদের রায়কে আমরা শিরোধার্য মেনে ফলাফল ঘোষণা করব। আজকের যে প্রস্তাবটি হচ্ছে সেই প্রস্তাবটি হচ্ছে শিক্ষার্থী অপেক্ষা শিক্ষকদের দায়িত্বশীল আচরণই শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা প্রতিরোধ করতে পারে। যারা আজকের এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। আজকের এই প্রস্তাবের যারা বিপক্ষে আছেন তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন। যাই হোক, আমরা ফলাফল পেয়ে গিয়েছি। অত্যন্ত সমৃদ্ধ একটি আয়োজন হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হচ্ছে সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে এবং হাজও যুক্ত হয়েছে। হাজ অযুক্ত হওয়ার কারণে আমরা আমাদের প্রতিযোগিতার সরকারি দল চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার ইউনিভার্সিটি বিতার্কিকদেরকে আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল প্রিমিয়ার ইউনিভার্সিটির বক্তাদের, একের সাথে আরও দারুণভাবে অভিনন্দন জানাই কুমিল্লা ইউনিভার্সিটির বক্তাদেরকে, তাদের চমৎকার তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকের এই ছায়া সংসদ দেখলেন,
আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।